হ্যালো সবাইকে। এপিসোড 4 এর শুরুতে আমরা ইয়ংচুনকে দেখি যে জিয়ংসিনের জন্য অপেক্ষা করছিল। আগের এপিসোডে দেখানো হয়েছিল যে জিয়ংসিন এসে গেছে, কিন্তু এখানে যে আসে সে আসলে একজন ওয়েটার যে মেনু দিতে এসেছিল। যদিও জিয়ংসিন আগেই সেখানে উপস্থিত ছিল, কিন্তু ভুল রুমে। সে যখন এক লোকের সঙ্গে কথা বলে তখন বুঝতে পারে সে ডিটেকটিভ নয়, আর যাকে সে দেখা করতে এসেছিল সেই মেয়েটিও সেখানে তখনই পৌঁছে যায়। পরে সে বুঝতে পারে যে সে ভুল জায়গায় চলে এসেছে। এদিকে ইয়ংসিন সোনুর সাথে কথা বলে জিজ্ঞেস করে ওই দুজনের মধ্যে কথা হয়েছে কিনা। সোনু বলে সে একটা কথা বলতে চায়। সে আগে বলেছিল তার ভাই ডিটেকটিভ, কিন্তু আসলে সে ইয়ংজুন। এরপরে ইয়ংসিনের কাছে তার বোন মেসেজ পাঠায় এবং জানায় যে সে ভুল জায়গায় চলে এসেছে, এই রুমে তার আসা উচিত হয়নি। সে বলে ডিটেকটিভকে মেসেজ করে জানাতে যে সে ট্রাফিকে আটকে গেছে, তাই দেরি হতে পারে। এরপর ইয়ংজুন মেসেজটা দেখে চিৎকার করে বলে দেখো কি সুন্দর অজুহাত বানাচ্ছে, একজন রিপোর্টার হয়ে সময়ের কোনো মূল্যই দেয় না। তবে পরের দৃশ্যে জিয়ংসিন সেখানে এসে যায়। ইয়ংজুন তাকে এক দৃষ্টে দেখতে থাকে। প্রথমে সে বুঝতেই পারে না যে সে কে। জিয়ংসিন তার কাছে এসে জিজ্ঞেস করে সে কি তাকে চেনে না। তখন ইয়ংজুন ভালো করে তাকিয়ে চিৎকার করে বলে তুমি তো সেই মেয়ে, তুমি এখানে কি করছো। জিয়ংসিন জানায় তাদের সিবলিংরা একে অপরকে চেনে এবং এই ডেটটা আসলে তার সঙ্গেই হওয়ার কথা ছিল। ইয়ংজুন জিজ্ঞেস করে তারা কিভাবে পরিচিত হলো। সে জানায় তারা অ্যাক্টিং ক্লাসে পরিচিত হয়েছে এবং তার মনে হয় সে একজন অভিনেতা হতে চায়। তবে ইয়ংজুন এসব জানতো না। এইসব কথা বলে তারা একে অপরের ওপর রাগারাগি করে বেরিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি ইয়ংজুন গাড়িতে বসে বাড়ি ফিরছে। পথে সে জিয়ংসিনকে দেখে যে বাড়ির দিকেই যাচ্ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল আর সে ছাতা আনেনি। জিয়ংসিন দৌড়াতে শুরু করে। ইয়ংজুন গাড়ি থেকেই তাকে অনুসরণ করছিল। জিয়ংসিন একটা ছাতার দোকানে যায় আর ছাতার দাম দেখে সে ছাতাটা কেনে না। তারপর সে এগিয়ে যায় বাস স্টপের দিকে। ইয়ংজুন তখন ভাবে যে তাকে লিফট দিয়ে দেওয়া উচিত, কিন্তু ঠিক তখনই বাস চলে আসে এবং জিয়ংসিন বাসে উঠে চলে যায়। জিয়ংসিন বাড়ি ফিরে ইয়ংসিন তার দিদিকে জিজ্ঞেস করে তুমি তো পুরোই ভিজে গেছো, তোমাকে কি সে লিফট দেয়নি। তখন তার দিদি বলে যে না, আমাকে কেনই বা সে লিফট দিতে যাবে। তখন ইয়ংসিন বলে এটা তো খুবই খারাপ হলো, আমি তো ভেবেছিলাম যে আমি তার শালা হব। তারপর জিয়ংসিন তার ভাইকে মারার জন্য দৌড়ে যায়। অন্যদিকে ইয়ংজুনও তার বাড়িতে পৌঁছায় আর সোনু তাকে জিজ্ঞেস করে ডেট কেমন গেল। ইয়ংজুন বলে তুমি ডেটের ব্যাপারে ভুলে যাও, তুমি বলো তুমি পড়াশোনা ছেড়ে অ্যাক্টিং ক্লাসে কি করছো। তখন সোনু বলে আমি অ্যাক্টর হতে চাই, কিন্তু ইয়ংজুন তাকে বলে যে না, অ্যাক্টর হয়ে তুমি কিছুই করতে পারবে না। তখন সোনু তাকে বলে যে না, আমি তোমার কথা কেন শুনবো, আমাদের মা একই হতে পারে কিন্তু আমাদের বাবা আলাদাই। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা জিয়ংসিনকে তার কাজের জায়গায় দেখি। সে আগে সেই দৃশ্য মনে করছিল যখন সে ইয়ংজুনের কাছে গেছিল আর সে তাকে কিভাবে স্নেহের চোখে দেখছিল, অথচ চিনতে পারেনি। এরপর সে একটি কনভেনিয়েন্স স্টোরে যায়, ড্রিঙ্ক নেয়, কিন্তু সেই ড্রিঙ্কের উপরেও ইয়ংজুনের ছবি থাকে। এরপর আমরা ওয়াংকে দেখি যে ইয়ংজুনকে বলে রিপোর্টার জিয়ংসিন এখন তাদের নিয়ে ভালো আর্টিকেল প্রকাশ করছে, সে বদলে গেছে, তার মনে হয় তাকে ডিনারের জন্য ইনভাইট করা উচিত। ইয়ংজুন বলে ঠিক আছে, যা তোমার ইচ্ছা সেটা করো। তারপর সে মাসাজে যেতে চায় আর ওয়াংকে জিজ্ঞেস করলে ওয়াং বলে যে না, সে আজকে যেতে পারবে না। এরপর ইয়ংজুন ভেতরে ঢোকে, সেখানে বিয়ংকি আর সিইও থাকে। ইয়ংজুন বুঝে যায় কেন ওয়াং আসেনি। তারা দুজন ইয়ংজুনের সঙ্গে কথা বলে এবং সিজন 5 করার জন্য জোর দেয়। এরপর ইয়ংজুন বাড়িতে এসে সেই আর্টিকেল গুলি দেখে এবং নিজেই মনে মনে বলে এখন ঠিক আছে, এ তো ভালো আর্টিকেলই প্রকাশ করছে। সে জিয়ংসিনের প্রোফাইল দেখে জানতে পারে যে সে একজন পলিটিক্যাল জার্নালিস্ট এবং যুদ্ধক্ষেত্রেও গিয়ে রিপোর্ট করেছে। সে জিয়ংসিনকে মিস করতে শুরু করে, কিন্তু নিজেকে বলে সে কি করছে। এর পরের সিনে আমরা দেখি জিয়ংসিন ইয়ংজুনের নিউজ লেটার দেখছিল এবং ভাবছিল সে এবার তার সম্পর্কে ভালো কথাই লিখেছে। হো ইয়াং তাকে দেখে বলে এগুলো দেখা বন্ধ করো, এটা প্রথমবার না যে তুমি ইয়ংজুনকে নিয়ে আর্টিকেল লিখেছো। এরপর সে জিজ্ঞেস করে হাসপাতালে গিয়ে কি তুমি সেই মেয়েটাকে দেখেছিলে। জিয়ংসিন সিনার কথা মনে করলেও না বলে দেয়। এরপর সবাই একসঙ্গে ইরোটিক পোস্টার দেখছিল কাজের জন্য। জিয়ংসিন সেখানে একজন মহিলাকে চিনতে পারে, সে জানায় এটা তো ইয়ংজুনের মা। তখন হো ইয়াং বলে তুমি কি শিওর। তখন জিয়ংসিন বলে আমি এনেকে হসপিটালে দেখেছিলাম। তখন হো ইয়াং বলে এটা আমাদের কাছে খুবই ভালো নিউজ হতে পারে যে ইয়ংজুনের মা আগে ইরোটিক পোস্টারে কাজ করত, তুমি এই ব্যাপারে খবর নাও। যখন হো ইয়াং বাইরে চলে যাচ্ছিল তখন জিয়ংসিন তাকে জিজ্ঞেস করে এটা করা কি আমাদের খুব দরকার, এটা তো তাদের পরিবারের ব্যাপার, তুমি কি আগে ইয়ংজুনকে ভালোবাসতে, তার কি কোনো প্রতিশোধ তুলতে চাইছো। তখন হো ইয়াং বলে এটা ব্যক্তিগত কিছুই না, আমরা আমাদের কাজ করছি। এর পরের সিনে আমরা দেখি হেজুন কম্পিউটারে জিয়ংসিনের বায়োডাটা দেখছিল। তারপরে সে তার সাথে দেখা করতে চলে যায় এবং সে জিয়ংসিনের পিছনেই দাঁড়িয়ে থাকে। তখন জিয়ংসিন ইরোটিক সিনেমা দেখছিল, কিন্তু যদিও সেটা কাজের জন্যই দেখছিল। আর যখন সে পেছনে হেজুনকে দেখে তখনই সে ভয় পেয়ে যায় আর সাউন্ডের তারটি খুলে যায়, সেটা স্পিকারে বাজতে থাকে। সবাই সেটা শুনতে পেয়ে ভাবে এটা কি করছে এখানে, কিন্তু তখনই জিয়ংসিন ল্যাপটপটা বন্ধ করে দেয় আর হেজুনকে বাইরে নিয়ে আসে আর বলে তুমি এখানে কি করছো। হেজুন বলে আমি এখানের প্রেসিডেন্ট হয়ে এসেছি আর আমি তোমাকে তোমার আইডি কার্ডটা ফেরত দিতে এসেছিলাম। এরপরে সিনে আমরা দেখি জিয়ংসিন আর্টিকেলটাও কমপ্লিট করে দেয়। তখনই হো ইয়াং তাকে বলে যে এই আর্টিকেলটা কখন আমরা পোস্ট করব। তারপর রাতে আমরা দেখি জিয়ংসিন সেখানেই থেকে গেছে। তখনই হেজুন তাকে বলে তুমি এখন
এখনো বাড়ি যাওনি, চলো আমরা একসাথে ডিনার করতে যাই। তারপর তারা ডিনারে যায়। খেতে বসে জিয়ংসিন বারবার তার ঘড়ির দিকেই তাকাচ্ছিল। তখনই হেজুন তাকে বলে, তোমার কি কিছু হয়েছে? তুমি বারবার ঘড়ির দিকে কেন দেখছো? তখন জিয়ংসিন তাকে সবকিছুই বলে দেয় যে এটা ইয়ংজুনের মায়ের ব্যাপারে। আর হেজুন তখন বলে যে হ্যাঁ, এটা আমিও বুঝতে পারি, কারণ আমার মাও একটা টাইমে ইরোটিক ফিল্মে কাজ করেছে, আর তখন একটা রিপোর্টার মায়ের ব্যাপারে খুব বাজে কথা লিখে দিয়েছিল, আর আমি তাকে পুরো জীবনের জন্যই ঘৃণা করতাম। পরে আমি বুঝলাম যে আমার মা আমার মায়ের কাজ করছিল আর রিপোর্টারও তার কাজ করছিল, তো এটা চিন্তার কোনো কারণ নেই। তারপর জিয়ংসিন হেজুনকে বলে যে এইসব কথা বলার জন্য ধন্যবাদ, আর সে সেখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে সে ইয়ংজনকে ফোন করে, কিন্তু ইয়ংজন ফোন রিসিভ করে না, কারণ ইয়ংজন তখন ইভেন্টে পৌঁছে গিয়েছিল। পর ইভেন্টে যখন রিপোর্টাররা তাকে একের পর এক প্রশ্ন করে তার মায়ের ব্যাপারে, কারণ তার মায়ের আর্টিকেলটা তখনই প্রকাশ হয়ে গেছিল, আর তখন ইয়ংজন কিছুই বলতে পারেনি, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তখনই ওয়াং সেখানে আসে আর তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো কিনা, আর তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে বলে তুমি ঠিকই আছো, তোমার এটা প্যানিক অ্যাটাক হয়েছিল। পরে ইয়ংজুন রেগে যায়, বলে ডাক্তার কিছুই জানে না, ডাক্তার ভুল কথা বলছে, আর বলে আমি এক্ষুনি জিয়ংসিনের সাথে দেখা করতে চাই। অন্যদিকে জিয়ংসিন ইভেন্টে পৌঁছায়, কিন্তু সেখানে দেখে ইয়ংজুন নেই। পরে সে যখন ফেরত আসছিল তখনই গাড়ি সামনে চলে আসে, আর সেখানে ইয়ংজুন থাকে। তারপর তারা গাড়িতে বসেই কথা বলে। ইয়ংজুন তখন জিয়ংসিনের উপরে রেগে যায়, কিন্তু জিয়ংসিন বলে আমি এখন সরি বলতে চাইছি না, কারণ আমি কিছুই দোষ করিনি। তখন ইয়ংজুন বলে তুমি আমার সাথে এটা কেন করছো? রিপোর্টারদের কি কোনো ভাই বোন নেই? কিন্তু জিয়ংসিন তাকে বলে যে তোমার মায়ের কাছে লজ্জা পাওয়ার কি আছে? এখন 2025 সাল চলছে, কিন্তু তুমি এখনো সেই পুরনোই রয়ে গেছো। কিন্তু ইয়ংজুন রেগে তাকে বলে যে পুরনো তুমিই রয়ে গেছো, তুমি তো ডাবল লাইফ লিড করো, তুমি কখনো বারে কাজ করো, কখনো রিপোর্টিং এর কাজ করো, তুমি কি আমাকে এখনো চিনতে পারোনি? তখন জিয়ংসিন বলে আমি ব্যাপারটা বুঝলাম না। তখন ইয়ংজন বলে কেন, তোমার কি মনে নেই ওই বাথরুমে আমিই ছিলাম, তুমি আমারই গায়ের উপর পা তুলে জানলা থেকে পালিয়ে গেছিলে। তখন জিয়ংসিন মনে করে আর বলে যে আমি বুঝতে পারিনি যে সেটা তুমি ছিলে, তার জন্য আমাকে ক্ষমা করে দাও। ইয়ংজন তখন তাকে বলে তাহলে কি তুমি সেই জন্যই আমাকে বলেছিলে যে আমি রিপোর্টার হতেই পারি না, কারণ তুমি ভাবতে আমি বারে কাজ করি? তখন ইয়ংজন বলে যে হ্যাঁ সত্যিই তো তাই, এটা তো হতে পারে না যে তুমি সেখানে কোনো আন্ডার কভার রিপোর্টার হয়ে গেছো। তখন জিয়ংসিন বলে যে যদি সত্যি এটা হয়ে থাকে তো। তারপর ইয়ংজন চুপ করে যায়, আর জিয়ংসিন সেখান থেকে রাগ করে চলে যায়। ইয়ংজন তারপর ওয়াংকে বলে যে এখানে তো রাগার কথা আমার, ও কেন রাগ দেখিয়ে চলে যায়? তারপর ইয়ংজন বাড়ি চলে আসে আর দেখে যে ফরেন এজেন্সি থেকে তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তারপর সে একটা ট্যারো ট্রিডারের সাথে কথা বলে আর জিজ্ঞেস করে আমার কি এখন নতুন কোনো কাজ করা উচিত? তখন ট্যারো ট্রিডার তাকে বলে যে না, তুমি নতুন কিছু করো না, তুমি যেটা করছো সেটাই করো, এটাই তোমাকে উন্নতির দিকে নিয়ে যাবে। ঠিক তখনই ইয়ংজনের মা ও ভাই সেখানে চলে আসে। তখন সে তার মাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তখন তার মা তাকে বলে তুমি কিছুদিন আগেই সুইসাইড করার চেষ্টা করেছিলে, তাই সোনু তোমার কাছে এখানে 1 মাস থাকবে। আর তার মা তাকে বলে যে সেই রিপোর্টারটা আমার ব্যাপারে সবকিছু বলে দিয়েছে, আমি তাকে ছাড়বো না। কিন্তু ইয়ংজুন তাকে বলে যে এটা কোনো ব্যাপার না, সে তার কাজ করেছে মাত্র। এর পরের সিনে আমরা দেখি জিয়ংজিন তার ঘরে কাজ করছিল, ঠিক তখনই তার কাছে একটা কল আসে, আর সে বলে যে আমি সুজান বলছি, তুমি আমার সাথে একটা ক্যাফেতে দেখা করো, সেখানে তোমার সাথে আমার কথা আছে। এর পরের সিনে আমরা দেখি ইয়ংজুন সোনুকে বলছিল যে তুমি পড়াশোনার দিকেই ফোকাস করো, অ্যাক্টিং এর দিকে আসতে হবে না। তখন সোনু কোনো কথা না বলে বলে তুমি রিপোর্টারের কথাটা ভাবো, আমার মনে হয় সে তোমারই টাইপের। তখন সে জিয়ংসিনের কথা ভাবে, কিন্তু তারপরে বলে যে না, ও একেবারেই আমার মতন না। কিন্তু যদিও ইয়ংজুন জিয়ংসিনকে ভুলতে পারে না, সে শুয়েও তার কথাই ভাবতে থাকে। এরপরে সিনে আমরা দেখি ইয়ংজুন আর ওয়াং কথা বলছিল। ওয়াং তাকে বলে যে তোমার সিজন 5টা করে নেওয়া উচিত। তখন ইয়ংজুন ট্যারো রিডারের কথা ভাবে আর বলে যে ঠিক আছে, কিন্তু এটাই লাস্ট বার আমি করব। তখনই ওয়াং খুব খুশি হয়ে যায়, কিন্তু এই কথাটাই সে রেকর্ড করে নেয়। অন্যদিকে আমরা জিয়ংসিনকে দেখি সে সুজনের সাথে দেখা করে। সুজন তাকে বলে যে তুমি খুব ভালো মানুষ, আমি দেখেছি তুমি প্রমিস রাখলে সেটা পূরণ করো, তুমি একটা অসুস্থ বোনকে চিকিৎসা করাবে বলেছিলে আর তুমি সেটা করেওছো। তখন জিয়ংসিন বলে হ্যাঁ, তাতে কি হয়েছে, তোমার কি বলার আছে তুমি সেটা বলো। তখন সুজন তাকে বলে আমি তোমাকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে একটা মেয়েও ছিল, কিন্তু সেই মেয়েটা সেই ভিডিওতে নেই। তখন জিয়ংসিন তাকে বলে কে সেই মেয়ে? তখন সুজন বলে সিনা নামের একজন মেয়ে আছে, যে ইয়ংজুনেরই গার্লফ্রেন্ড ছিল। এর পরের সিনে আমরা দেখি ইয়ংজুন নতুন ডিরেক্টরের সাথে দেখা করার জন্য সিইও আর ওয়াং এর সাথে বসেছিল। তারপরে দেখে যে সেখানে নতুন ডিরেক্টর না, সেই বিয়ংকি এসেছে, আর সে বুঝে যায় যে এই বিয়ংকি তার ডিরেক্টর হবে। আর তারপর সে আগের সিন মনে করতে শুরু করে, কিভাবে বিয়ংকি তাকে বারবার একই সিন করাচ্ছিল। আর এপিসোড 4 এখানেই শেষ হয়। তোমাদের গল্পটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর এরকম ভিডিও বাংলায় দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।